ক্ষমা চাওয়া খালেদ মহিউদ্দিনের সাথে, এটা তো ভণ্ডামি কমপ্লিট। না, আপনার সাথে যে তাহলে আরেকজনে ক্ষমা চাইলো সেটা ভণ্ডামি। জনাব আনিস আলমগীর, প্রথমে যদি আপনার কাছে জানতে চাই যে জামাতের নিঃশর্ত ক্ষমা আসলে তাদের মতলবটা কি? তাদের মতলব তো ভোট, সামনে ভোট আসছে না, ভোটের জন্য চাচ্ছে। তো ক্ষমা চাইতেও পারে তারা, তাদের যে ভাষায় বলছে সেখানে আমাকে, আমি জামাতে ইসলামের আমির একটা টক শোতে যেভাবে কথা বলছেন আর কি, যে আমরা ক্ষমা চাই এবং নিঃশর্ত ক্ষমা চাই, এখানে কোনো ইয়ে নাই, 47 সালের পর থেকেই আমরা 47 থেকে আমরা এই পর্যন্ত যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, ভাষাগত ভাবে আমি কোনো সমস্যা দেখি না এখানে। খুব সুন্দর ভাষাগত ভাবে না, মানে তার ইয়ে হিসাবে, যে রাজনৈতিক বক্তৃতা হিসাবে। কিন্তু এখানে এই খালেদ মহিউদ্দিনের সঙ্গে এই শোটা হয়েছিল, আপনি হয়তো জানেন। খালেদ মহিউদ্দিন তো খুব ওনাদেরকে স্পেস দেন, অন্য কাউকে স্পেস দিতে পারেন না আর কি। কেন? সে তো আওয়ামী লীগ দিয়ে স্পেস দিতে চাইলে আপনারা দিচ্ছেন না, সে কি করবে? উনি তো হচ্ছেন গিয়ে ওই স্বৈরাচারের চ্যানেল, স্বৈরাচারের দোসরের চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে বসে স্বৈরাচারের দোসর দিকে তুলোধনা করতে পারতেন। তখন সংবাদ মাধ্যমের স্বাধীনতা ছিল না নাকি? তো এখন তো উনি আর কারোর জন্য ইন্টারভিউ করতে পারেন না, তাকে হুমকি দামকি নিতে হয়। ফলে ওনার বুঝতেই তো হবে উনি আসলে মানে কত স্বাধীন, মানে গণমাধ্যমের স্বাধীনতা কত কষ্ট করে স্বৈরাচারের দোসরদের তুলাধুনা করতে পারতেন, তাই না? সুলতানা, আপনি এবং দুজনই আমার স্নেহভাজন ডিপার্টমেন্টের ছোট ভাই বোন। আপনাদের কি হয়েছে না হয়েছে আমি জানি না, আমার এখানে রাখেন না। সালমান এফ রহমানের চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, রাইট? এবং সেখানে আপনি কলিগও ছিলেন, আমি কলিগ ছিলাম না। হ্যাঁ জি। আচ্ছা সরি, ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না, কিন্তু মাঝে মধ্যে এইসব প্রশ্ন আসে আর কি, কে কত মুখোশের আড়ালে নিজেকে সুসজ্জিত রাখতে পারে, দেখতে আমার ভালোই লাগে। এনিওয়ে, জামাতের এই নতুন কৌশলের পিছনে কি? হ্যাঁ, খালেদ যে ইন্টারভিউ করেছে, আমি একটু মর্মাহত হয়েছি এই ইন্টারভিউতে, যে প্রশ্ন নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। খালেদ জামাতের আমিরকে প্রশ্ন করেছেন তাদের ক্ষমার প্রশ্নে। উনি যথাযথভাবে ওনার যে স্টাইলে বক্তৃতা দেওয়া সেটা দিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে খালেদ পাল্টা তাকে কোয়েশ্চেন করেনি যে জিনিসটা। আপনি দেখছেন ডক্টর আলী রিয়াজ কি বলছেন, যে জামাতকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। 5ই আগস্টে তাদের যে ভূমিকা, রাইট? তারা তো এদেরকে পুনর্বাসনের প্রকল্পে নেমেছে, এটি কি বুঝতে রকেট সায়েন্স বোঝা লাগে? নো। আমি সে মত দিচ্ছি না। আমি সাংবাদিক হিসাবে মনে করি যে আমি যদি খালেদের সিটে বসতাম, আমি যে কোশ্চেনটা করতাম যে তাহলে আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন, তাতে কি হয়ে গেল? কারণ এই পাকিস্তানে, আমি উদাহরণ দিচ্ছি যে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে, এটা কিন্তু 71 এর পর থেকে আমরা বলে আসছি। এখনো পর্যন্ত বলা হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি, এবং ক্ষমাটা কিভাবে চাইতে হবে সেটা নিয়েও কথা হচ্ছে। এই ক্ষমা যদি প্রশ্ন আসে, তাহলে পাকিস্তানি শাসকদের বহু প্রতিনিধির সাথে আমার দেখা হয়েছে, ব্যক্তিগতভাবে তারা আমার কাছে ক্ষমা চেয়েছে, এবং লিখিতভাবে অনেক, আমার 2-3টে ইন্টারভিউ তো আছে। যেমন আমি 2-একটা উদাহরণ যদি দিই, আপনি যদি বিরক্ত না হন। প্রথমে আমি ঢাকায়, প্রথমে আমি ইন্টারভিউ করেছিলাম জামালি, তাদের একজন প্রাইম মিনিস্টার জাফরুল্লাহ জামালি, এবং উনি পাকিস্তানে ইন্টারভিউটা নিয়েছিলাম আমি। উনি বলেছেন যে আমরা সামনের দিকে কিভাবে আগাতে পারি, সফট একটা ইয়ে দিয়েছেন উনি, যে দুঃখ আছে সেখানে। তো আমার সাথে দুঃখ করলে তো আর সেই দুঃখ জাতিগত ভাবে হলো না, তাই না? আবার আরেকটা জিনিস হচ্ছে পারভেজ মোশাররফ, উনি যখন দিল্লি, আগ্রায় বৈঠক করে পাকিস্তানে ফেরত গেলেন, তখন সেই বৈঠকে সেই প্রেস কনফারেন্সে আমি উপস্থিত ছিলাম, আমি দিল্লি থেকে গিয়েছিলাম। পারভেজ মোশাররফকে আমি কোশ্চেন করলাম যে আপনি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে, ভারতের সাথে আপনার টক্স, বাজপেয়ীর সাথে আপনার টক্স ফেল হয়ে গেল, সেখানে আপনি এক সাংবাদিককে, এনডিটিভির এক সাংবাদিককে, তখন এনডিটিভি ছিল না, তখন স্টার নিউজ ছিল, যে প্রণয় রয়কে, উনি তাকে কোশ্চেন করেছিল, বলছে যে প্রণয় রয় তাকে জিজ্ঞেস করছিল যে তুমি তো সেই ব্যক্তি যে কার্গিলের হোতা, তো আজকে কার্গিল নিয়ে এত কথা হচ্ছে, তখন এখন কিভাবে শান্তি প্রক্রিয়ার কথা বলো? তখন সে বলছিল যে দেখো, আমরা অতীত ভুলে যাই,
যে বাংলাদেশ, তোমরা যে বাংলাদেশকে যেভাবে অস্ত্র দিয়েছিলে 71 সালে, যেভাবে মুক্তিবাহিনীকে ট্রেন করেছিলে, তো সেগুলো এখন ওই কাশ্মীরের কথা বলতেছিল, কাশ্মীরদেরকে তোমরা তো ট্রেন করছো, সেই প্রসঙ্গে সে বলছিল যে করছিলে, সেটা নিয়ে তো আমাদের, তো সেটাতে আমাদের কত ক্ষত আছে তাহলে চিন্তা করে দেখো। তো আমি তাকে কোশ্চেন করেছিলাম, আপনি একটা ওয়ার্ড নিয়ে ওদের টক্সটা ভেঙে গেছিল, সেটা হচ্ছে কাশ্মীরিদের অধিকার এবং স্বাধীনতার প্রশ্ন। যে আমি বললাম যে তাহলে এই এই তারা যে স্ট্রাগল করছে সেটাকে আপনি স্বাধীনতা ইয়ে ধরছেন, যে 71-এ আমরা যেটা করেছিলাম সেটা তাহলে কি ছিল আমাদের উপর যে এভাবে অস্ত্র চালানো হলো। পারভেজ মোশাররফ এই শোটা কিন্তু পাকিস্তান, বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে এটা লাইভ ছিল, কারণ এনডিটিভি, সরি স্টার নিউজ সেটা ইয়েতে দেখাচ্ছে, ইন্ডিয়াতে দেখাচ্ছে, আর পাকিস্তানের সমস্ত পিটিভি থেকে সবগুলো দেখাচ্ছে। সেখানে উনি এত বিব্রত হলেন, বলছে দেখো আমরা অতীত ভুলে যেতে চাই, আমরা সামনে, বাংলাদেশিরা আমাদের এখন ভাই, কিভাবে আমরা সামনে যাব সেটা আমরা চাই। এবার তারপরে উনি বাংলাদেশ যখন সফরে আসলেন তখন আমি তাকে একই কোয়েশ্চেন করেছিলাম, যে পাকিস্তান এমবেসি আমাকে সহায়তা করেছিল এই ইন্টারভিউ ক্ষেত্রে সোনাগাঁও হোটেলে। সো উনি তখনই ছিলেন, তখন ওই ইন্টারভিউতে উনি বলেছিলেন যে আমরা আমরা ওই একই কথা, আমরা সামনে এগিয়ে যাব, আমরা অনুতপ্ত এই ধরনের। আমি তখন কলাম লিখেছিলাম যে আপনারা আরেক ধাপ এগিয়ে বলেন। তারপরে আপনি যদি খেয়াল করে থাকেন, আমার সঙ্গে হয় নাই, পারভেজ মোশাররফ না, ওই যে নেওয়াজ শরীফ বাংলাদেশে এসেছিল, উনিও কিন্তু সেই সফট সুরে বলে দিয়েছিলেন যে আমরা অনুতপ্ত। তো এখন এরা যে বারবার অনুতপ্ত, বারবার দুঃখ প্রকাশ করছে, এবং যে ইমরান খান তো কয়েকবার করেছে, তো তারা তারা যে এগুলো বলছে তাতে কি হয়ে গেল? তাতে তো হয় নাই। হতে হবে কিভাবে? যেটা ক্ষমা চাইতে হবে সেটা তাদের পার্লামেন্টে হইতে হবে, সেটা তারা রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিতে হবে। আদারওয়াইজ কে কি বললো তাতে তো কিছু আসে যায় না, ক্ষমা তো এইভাবেই হয়। একইভাবে আমি বলবো যে, না আমি এখানে শেষ করে দিচ্ছি আপনাকে, একইভাবে আমি জামাতে ইসলামের কথাটা বলবো আজকে, যে জামাতে ইসলাম খালেদের সঙ্গে কথা বললো, তাতে কি মাফ হয়ে গেল? তাতে কি ক্ষমা প্রার্থনা হয়ে গেল? ক্ষমা প্রার্থনা হতে হবে এইভাবে যে জামাত একটা গণতান্ত্রিক দল, আমি বিশ্বাস করি বাংলাদেশের বহু রাজনৈতিক, না না না, এখানে একটা ভুল করতে হবে আপনাকে, মানে বুঝতে হবে তারা তো গণতান্ত্রিক দল নয়, তাদের গঠনতন্ত্রে তো গণতন্ত্রের কথা নেই। আচ্ছা যাই হোক, কিন্তু তাদের যে কাঠামো, যে গণতন্ত্র তারা যেটুকু দেখায় সেটুকু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নাই। এই বিষয়ে আমি আপনার সাথে তর্ক করতে চাই না। আমার দৃষ্টিতে তারা তাদের নেতা নির্বাচনের অনেক কোয়ালিটি রাখে, যেটা অন্য রাজনৈতিক দলগুলো অনুসরণ করে না। যাই হোক, তো সেই দলে তাহলে আপনি দলীয় প্রোগ্রামে তুলেন এটা, দল থেকে প্রেস ব্রিফ করেন, সংবাদ সম্মেলন করে আপনি ক্ষমা চান। তা না করে আপনি খালেদ মহিউদ্দিনের সঙ্গে নরম নরম সুরে কথা বললেন, বা আনিস আলমগীরের সঙ্গে আপনার একটা সাক্ষাৎে আপনি বললেন, এই কোশ্চেনটা বারবার আসবে, তাহলে সেইভাবে করতে হবে, তাই না? আপনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, 2007 সালে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি ছিলেন তখন জামাতের জেনারেল সেক্রেটারি। তো তখন আমি কাজ করতাম এনটিভিতে। আপনি জানেন যে আমরা একটা জেনারেশন যারা সবসময় তাদেরকে প্রশ্নের মধ্যে রেখেছি যে আপনারা 71-এর ভূমিকার জন্য ক্ষমা চান কিনা, রাইট? এমনকি সেই ইলেকশন কমিশনে আপনার মনে আছে কিনা যে যখন নিজামীকে প্রশ্ন করা হয়েছিল, আমি তখন ইলেকশন কমিশনে আমি ছিলাম এবং প্রশ্নটা আমি করেছিলাম যে 71-এর ভূমিকার জন্য আপনারা ক্ষমা চান কিনা। এটা ছিল আপনার ইয়ের আমলের কথা, কি বলে এটাকে, তত্ত্বাবধায়ক সরকারের আমলের কথা, ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন আমল আর কি। হ্যাঁ, তো ইলেকশন কমিশনে তখন সেই নিজামী বলেছিলেন যে মিডিয়া 71-এর ভূমিকা এটা হচ্ছে মিডিয়ার সৃষ্টি, তারা কোনো হত্যাকাণ্ড চালায়নি। আপনি নিশ্চয়ই এটা মনে আছে। এর আগে একদম 1-to-1 আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তিনি দুঃখ প্রকাশ করেছিলেন যে 71-এর ভূমিকার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, এরপরে ওইটা নিয়ে আমি বিভিন্ন তার এই কমেন্টটুকু নিয়ে আমি বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কমেন্ট নিয়ে একটা শো পর্যন্ত করেছিলাম এনটিভিতে। তখন এটি 2007 সালের কথা বলছি। এখন কিন্তু ওই ঘটনার পর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জামাতের ভেতরে অসম্ভব রকম চাপে পড়েছিলেন, কারণ জামাত এই ভূমিকার জন্য কিছুতেই ক্ষমা চাইতে রাজি নয়। এবং আমি যদি যাই হোক, সেই পরবর্তীতে সেটা একটা উসুল করে দিয়েছে আনিস ভাই, এখনকার সঙ্গে যদি আপনাকে মেলাই, এই যে শফিকুর রহমানকে 5ই আগস্টের পরে
যখন তারা ক্ষমতা দখল করলো, সেই ক্ষমতা দখলের পরে কোন সাংবাদিকটা না তাকে জিজ্ঞেস করেছে যে আপনার ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চান কিনা? একটিবারের জন্য চেয়েছে তারা? নো, নো। তারা শুধু না, বলেছে খালেদ তো জিজ্ঞেস করছে, এখানে তো খালেদ জিজ্ঞেস করছে তাকে। হ্যাঁ, এইবার তো জিজ্ঞেস করেছে। এইবার সে সরাসরি বলেছে নিঃশর্ত ক্ষমা চাই। কিন্তু এর আগে গত ১০ মাসে কি বলেছে? বলেনি। এখন তারা বুঝতে পারছে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না, করছে না। তাদের যে ভূমিকা এটার জন্য তারা আরো যদি সাবমিসিভ না হয়, মানুষ তাদেরকে গ্রহণ করে না। আচ্ছা, আমার শেষ কথা আমি বলে দিচ্ছি এখানে। এই বিষয়ে আমি করছি যে উনার কাছে চেয়েছিল, কিন্তু যে পদ্ধতিতে উনি ক্ষমা চেয়েছেন সেটা ক্ষমা হয় না। ক্ষমার একটা পদ্ধতি আছে, সেটা দিতে হবে। পাকিস্তান এখানে হাইকমিশনে ছিল আলমগীর বাবর, তাকে আমি একবার ইন্টারভিউ করেছিলাম। তাকে যখন আমি এই কোয়েশ্চেন করেছিলাম, উনি বলেছিলেন যে দেখো আমরা কিন্তু লিখিত ক্ষমা চাইছি। আমি যে কোথায় সেটা? বলে যে তুমি যদি ওই সিমলা চুক্তি দেখো, আমাদের তিন দেশে যে চুক্তি হয়েছিল, ভারত, পাকিস্তান, বাংলাদেশের, সেখানে কিন্তু লিখিতভাবে আছে। ইনফ্যাক্ট সেখানে লিখিতভাবে একটা অংশ আছে যে আমরা ক্ষমা চাচ্ছি আমাদের এই ধরনের কর্মকাণ্ডের জন্য। এবং বাংলাদেশের তরফ থেকেও বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে করছি, এগুলা নিয়ে আর হবে না। কিন্তু সেই জায়গায় যেটা বরখেলাপ হয়েছে সেটা হচ্ছে যে কথা ছিল যে তারা অপরাধীদের বিচার করবে, কিন্তু তারা কোনো বিচার করে নাই। আরেকটা জিনিস যেটা আমি জামাতের এই ভূমিকায় যেটা দেখি না, জামাত ৭১ সালে একটা রাজনৈতিক অপরাধ করেছে, রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল, এবং তারা যেটুকু কাজ করেছে সেগুলো ভালো হয়নি। যে কাজগুলো, সেই কাজগুলো আমি আপনাকে বলতে যাচ্ছি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এখানে পাকিস্তান যে ক্ষমা চাইতে পারছে না, সেটার মূল কারণ হচ্ছে আর্মি। জামাতের কোন ভয়? জামাত কেন বলতে পারে না? পাকিস্তানের রাজনৈতিক নেতারা ক্ষমা চাইতে চায়, তাদের আর্মির ভয়ে তারা পারে না। কারণ এটা আর্মি কাজ করছে, তারা তো করে নাই। এই বাংলাদেশের কি সমস্যা জামাতিদের? তারা কেন এটা বলতে পারে না? তারা ১৯৭১ সালে এবং তাদের যে নিজেরা এবং তাদের অঙ্গ সংগঠন গুলো যেই সমস্ত কাজ করেছে, তারা পাকিস্তানি বাহিনীর দোসর হিসাবে কাজ করছে। তাদের তৎকালীন সংগঠনগুলো যেমন ইসলামী ছাত্র সংঘ পাকিস্তানি সেনাবাহিনীকে সক্রিয়ভাবে সহায়তা করছে। তারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, লুটপাটে অংশ নিয়েছে। আল বদর, আল শামস এবং তারা রাজাকার বাহিনী গঠন করছে। জামাতের নেতৃত্বে এই কুখ্যাত সশস্ত্র বাহিনী গুলো গঠন করা হয়েছিল। তারা পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়ক হিসেবে কাজ করছে এবং নিরীহ বাঙালি শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সংস্কৃতিজীবী এবং মুক্তিকামী ব্যক্তিদের খুঁজে খুঁজে হত্যা করছে। তারা বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের মূল হোতা। তারা এবং তাদের এই যে অঙ্গ সংগঠনের লোকগুলো এই 14 ডিসেম্বর 1971 সালে শীর্ষস্থানীয় শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসকদের ধরে হত্যা করছে এবং বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার একটা সুপরিকল্পিত ভূমিকায় তারা অগ্রণী ভূমিকা নিয়েছে। তারা মুক্তিকামী মানুষদের খুঁজে খুঁজে হত্যা করেছে, নির্যাতন করেছে, সেটা গ্রামান্তরে যেখানে যেখানে পেয়েছে। সেনাবাহিনীকে পথ নির্দেশনা করছে, তারা দেখাই দিয়েছে কার বাড়িতে যেতে হবে। সাধারণ মানুষকে হত্যা করেছে, নারীদের উপর নির্যাতন করছে, অগ্নিসংযোগ করেছে, ধর্ষণে অংশ নিয়েছে এবং মুক্তি সংগ্রামে বিরোধিতা করাকে তারা রাষ্ট্রদ্রোহিতা মুক্তি সংগ্রামে তারা বিরোধিতা করেছে এবং তারা রাষ্ট্রদ্রোহিতা অংশ নিয়েছিল। জামাত 19৭১ সালে খোলাখুলি ভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে। সেটা তাদের পলিটিক্যাল ডিসিশন, তারা বলতে পারে। কিন্তু তারা যেটা করছে যে অ্যাট্রোসিটিতে সহায়তা করা, সেটা তো পলিটিক্যাল ডিসিশন না, সেটা তো হত্যাকাণ্ড, সেটা এইগুলোই তো যুদ্ধ অপরাধ। জামাত যে 71-এর বিরোধিতা করেছে সেটা তো যুদ্ধ অপরাধ না? যুদ্ধ অপরাধ তো এগুলাই। এবং তারা পাকিস্তান অখণ্ড স্লোগান তুলছে, ঠিক আছে, এগুলো তো আমার কিছু আসে যায় না এবং আমাদের কারো আপত্তি করার কিছু নাই। এখন তারা প্রচার করছে যে বাংলাদেশ গঠন এবং ইসলাম বিরোধী কাজ, পাকিস্তানকে সমর্থন দেওয়া ছিল তাদের ইসলামী দায়িত্ব।